কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। বউয়ের ভারী অসুখ মশাই, কোন ডাক্তারকে ডাকা যায় বলুন তো? হর্ষবর্ধন এসে সুদলে নামায়। কেন, আমাদের রাম ডাক্তারকে বললাম আমি। তারপর তার ভারী ফিজের কথা ভেবে নিয়ে বলি আবার, রাম ডাক্তারকে আনার ব্যয় অনেক, কিন্তু ব্যায়াম সারাতে তার মতন আর হয় না। বলে বউয়ের আমার প্রাণ নিয়ে টানাটানি, আমি কি এখন টাকার কথা ভাবছি নাকি? বউয়ের আমার আরাম হওয়া নিয়ে কথা। কি হয়েছে তার? আরে কি হয়েছে তাই তো বোঝা যাচ্ছে না সঠিক। এই বলছে মাথা ধরেছে, এই বলছে দাঁত কোন, এই বলছে পেট কামড়াচ্ছে। এই এসব তো ছেলে পিলের অসুখ, স্কুলে যাবার সময় হয়। তবে মেয়েদের পেটের খবর কে রাখে, বলতে পারে কেউ? বৌদির পেটে কিছু হয়নি তো দাদা? আরে পেটে আবার কি হবে শুনি? ভাইয়ের প্রশ্নে দাদা ভ্রুকুঞ্চিত করে। পেটে তো লিভার পিলে হয়ে থাকে। তুই কি লিভার পিলের ব্যায়াম হয়েছে তাই বলছিস? আমি তো ছেলে পিলের কথা বলছিলাম। আরে ছেলে পিলে হওয়াটাকে একটা ব্যায়াম নাকি আবার? হর্ষবর্ধন ভাইয়ের কথায় আরো বেশি খাপ্পা হল। সে হওয়া তো ভাগ্যের কথা রে। এমন ভাগ্য কি আমাদের হবে? বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। হতে পারে মশাই, হতে পারে। গোবরা ভাইয়া হয়তো ঠিক আন্দাজি করেছে। ওর সমর্থনে দাঁড়ায়। পেটে ছেলে হলে শুনেছি অমনটাই নাকি হয়। মাথা ধরে, গা বমি করে, পেট কামড়ায়। ছেলেটাই কামড়ায় কিনা কে জানে। ছেলের কামড়ের কথাটা মনে পড়ে গেল আমার। হর্ষবর্ধনের এক আধুনিক শ্যালিকা একবার বেড়াতে এসেছিলেন ওদের বাড়ি, একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে। ফুটফুটে ছেলেটিকে দেখে কোলে করে একটু আদর করার জন্য নিয়েছিলাম। তারপরে দাঁত বজিয়েছে কিনা দেখবার জন্যে যেই না ওর মুখের মধ্যে আঙুল দিয়েছি, উফ বলে লাফিয়ে উঠতে হয়েছে আমায়। কি হলো, কি হলো? ব্যস্ত হয়ে উঠলেন হর্ষবর্ধনের বউ। কিছু হয়নি, ওই একটু দন্তস্ফুট হলো মাত্র। হাতে হাতে দাঁত দেখিয়েছে ছেলেটা। ছেলের মুখে আঙুল দিলেন যে বড়? রাগ করলেন হর্ষবর্ধনের শালি। আঙুলটা আপনার অ্যান্টিসেপটিক করে নিয়েছিলেন। অ্যান্টিসেপটিক? সে আবার কি? লেখক নাকি আপনি? হাইজিনের জ্ঞান নেই আপনার? বলে একখানা টেক্সট বই এনে আমার নাকের সামনে তিনি খাড়া করেন। তারপরে আমি চোখ দিচ্ছি না দেখে খানিকটা তিনি নিজেই আমায় পড়ে শোনান। শিশুদের মুখে কোনো খাদ্য দেবার আগে সেটা গরম জলে উত্তম রূপে ফুটিয়ে নিতে হবে, বুঝলেন? আঙুল কি একটা খাদ্য নাকি? বাধা দিয়ে সুধান হর্ষবর্ধন পত্নী। একদম অখাদ্য, অন্তত পরের আঙুল তো বটেই। গোবর ভায়া মুখ গোমরা করে বলে, নিজের আঙুল কেউ কেউ খায় বটে দেখেছি, কিন্তু পরের আঙুল খেতে কখনো কাউকেই দেখা যায়নি। আঙুল আমি ফুটিয়ে নিইনি সে কথা ঠিক। আমতা আমতা করে আমি সাফাই গাই। তবে আপনার ছেলেই আঙুলটা আমায় ফুটিয়ে নিয়েছে, কিংবা ফুটিয়ে দিয়েছে, যাই বলুন। এই দেখুন না, দেখুন। বলে খোকার দাঁত বসানো দগদগে দাগ তার মাকে দেখাই। ফুটফুটে বলে কোলে নিয়েছিলাম, কিন্তু এতটাই যে ফুটবে তা আমার ধারণা ছিল না সত্যি। রাম ডাক্তারকে আনবার ব্যবস্থা করুন তাহলে, বললাম হর্ষবর্ধন বাবুকে। কল দিন তাকে এক্ষুনি, ডাকান কাউকে পাঠিয়ে। ডাকলে কি তিনি আসবেন? তার সংশয় দেখা যায়। সে কি, কল পেলেই শুনেছি ডাক্তাররা বিকল হয়ে পড়েন। না এসে পারে কখনো? উপযুক্ত ফি দিলে কোন ডাক্তার আসে না শুনি? কি যে বলেন আপনি! আরে মশাই, ডেকেছিলাম একবার, এসেও ছিলেন তিনি, কিন্তু জানেন তো
আমার হাঁস মুরগি পোষায় বাতিক। বাড়ির পিছনের ফাঁকা জায়গাটায় আমার কাঠ চেরাইয়ের কারখানার পাশেই পোলট্রির মতো একটুখানি করেছি। তা হাঁসগুলো আমার এমন বিয়ারা যে বাড়ির সামনেও এসে পড়ে এক এক সময়। রাম ডাক্তারকে দেখেই না সেদিন তারা এমন হাঁক লাগিয়ে দিলে যে ডাক্তারকেই ডাকছিল বুঝি? কি জানে, তাদের আবার ডাক্তার দেখার দরকার কি মশাই? তারা কি চিকিৎসার কিছু বোঝে? মনে তো হয় না। হয়তো তার বিরাট ব্যাগ দেখেই ভয় খেয়ে ডাকাডাকি লাগিয়ে দিয়েছিল তারা। কিন্তু হাঁসেদের সেই ডাক শুনেই না গেট থেকেই ডাক্তারবাবু বিদায় নিলেন, বাড়ির ভেতরে এলেনই না, আর রেগে টং হয়ে চলে গেলেন একেবারে। বলেন কি? শুনে আমি অবাক হই। হ্যাঁ মশাই, তারপর আরো কতবার তাকে কল দেওয়া হয়েছে, মোটা ফিয়ের লোভ দেখিয়েছি, কিন্তু এবারের ছায়া মারাতেও তিনি নারাজ। আশ্চর্য! কিন্তু এ পাড়ায় ভালো ডাক্তার বলতে তো উনি। রাম ডাক্তার ছাড়া তো কেউ নেই এখানে আর। দেখুন না, যদি বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে আপনি আনতে পারেন তাকে। হর্ষবর্ধন আমায় অনুনয় করেন। হ্যাঁ, দেখি চেষ্টা চরিত্র করে বলে আমি রাম ডাক্তারের উদ্দেশ্যে রওনা হই। সত্যি এক একটা ডাক্তার এমন অবুঝ হয়, এই রাম ডাক্তারের কথাই ধরা যাক না। সেবার পড়ে গিয়ে বিনির একটু ছড়ে যেতেই বাড়িতে এসে দেখবার জন্য তাকে ডাকতে গেছি, কিন্তু যেই না বলেছি ডাক্তারবাবু পড়ে গিয়ে ছড়ে গেছে, যদি এসে একটু দয়া করে। পড়ে গেছে? রক্ত পড়ছে? তা একটু রক্তপাত হয়েছে বই কি। সর্বনাশ! এই কলকাতা শহরে পড়ে গিয়ে ছড়ে যাওয়া আর রক্তপাত হওয়া ভারী ভয়ঙ্কর কথা। দেখি তো, দেখি তো, দেখি দেখি। বলেই তিনি তার ডাক্তারি ব্যাগের ভেতর থেকে থার্মোমিটারটা বার করে আমার মুখের মধ্যে গুঁজে দিলেন। এবার শুয়ে পড়ুন তো, চট করে শুয়ে পড়ুন। বলে আমায় একটি কথাও আর কইতে না দিয়ে ঘাড় ধরে শুইয়ে দিলেন তার টেবিলের উপরে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, চট করে শুয়ে পড়ুন, আর একটি কথাও নয়। মুখগহ্বরে থার্মোমিটার নিয়ে কথা বলবো, তার উপায় কি? প্রতিবাদ করার জয়ই পেলাম না। আর তিনি সেই ফাঁকে পেল্লায় একটা সিরিঞ্জ দিয়ে একখানা ইঞ্জেকশন ঠুকে দিলেন আমায়। ব্যাস, আর কোনো ভয় নেই। অ্যান্টিটিটানাস ইঞ্জেকশন দিয়ে দিলাম, ধনুষ্টঙ্কারের ভয় রইল না। বলে আমার মুখের থেকে থার্মোমিটার বার করলেন, করে দেখে বললেন, ডক্টর হয়নি তো? না, ভয় নেই আর কোনো, বেঁচে গেলেন এই ডাক্তার। মুখ খোলা পেতে তখন আমি বলবার ফুরসত পেলাম, ডাক্তারবাবু আমার তো কিছু হয়নি, আমি পড়ে যাইনি, ছড়েও যাইনি। আমার বোন বিনি পড়ে গিয়ে ছড়ে গেছে, কথাটা আপনি না বুঝেই। হ্যাঁ, তাই নাকি? তা বলতে হয় আগে। যাক, যা খাবার হয়ে গেছে, চলুন তাকেও একটা ইঞ্জেকশন দিয়ে আসি তাহলে। চলুন চলুন চলুন। ছড়ে যাওয়ার পর ডেটল দেওয়া হয়েছিল তো, ডেটল কি আয়োডিন? আগে হ্যাঁ। তবে তো হয়েছে, তবু চলুন ইঞ্জেকশনটা দিয়ে আসি। সাবধানের মান নেই বলে কোথায়। বিবেচনা করে বিনির ইঞ্জেকশনের বিনিময়ে তিনি আর কিছু নিলেন না। আমারটার দাম দিতে হলো অবশ্যই, প্লাস তার কলের দরুন ভিজিট। সেই অবুঝ রাম ডাক্তারের কাছে যেতে হচ্ছে আমায় আজ। উফ, বেশ বেশ ভয়ে ভয়েই আমি এগোই বলতে কি। বুঝে সুঝে পারতে হবে কথাটা, বেশ বুঝিয়ে সুঝিয়ে। যা অবুঝ ডাক্তার বাবা। চেম্বারে ঢুকে দূর থেকেই তাকে নমস্কার জানাই। ডাক্তারবাবু, আপনাকে কল দিতে এসেছি, কিন্তু আমার নিজের জন্য নয়। আমার কোনো অসুখ করেনি, কিচ্ছু হয়নি আমার, পড়েও যায়নি, ছড়েও যায়নি। আমাকে ধরে আবার ফুঁড়ে টুড়ে দেবেন না যেন সেইবারের মতন। বলে হর্ষবর্ধন বাবুর কথাটা পারলাম। শুনেই না তিনি আমাকে তেড়ে এসে ফুঁড়ে না দিলেও এমন তেড়ে ফুঁড়ে উঠলেন যে আর বলবার নয়। না, ওদের বাড়ি আমি যাব না, প্রাণ থাকতে নয়, এ জন্মে না। ওরা ওরা ভারী অভদ্র। হ্যাঁ, হর্ষবর্ধন বাবু অভদ্র?
এমন কথা বলবেন না, ও শত্রুতেও এমন কথা বলে না। অভদ্র না তো কি? বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করাটা কি ভদ্রতা নাকি তাহলে? আপনাকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন উনি? না, বিশ্বাস হয় না মশাই, আপনি ভুল বুঝেছেন। আপনি যা বলতে গিয়ে অবুঝ কথাটা আমি চেপে যাই একেবারে। উনি নিজে না করলেও ওর পোষা হাঁসদের দিয়ে করিয়েছেন, সে একই কথা হলো। হাঁসদের দিয়ে অপমান? না, আমার বিশ্বাস হয় না। হ্যাঁ মশাই, মিথ্যে বলছি না আপনাকে। আমাকে দেখেই না তা সেই পাঁজি হাঁসগুলো এমনি গালাগালি শুরু করলো যে কর্তব্য নয়। হাঁসেরা গাল দিল আপনাকে? আরে মশাই, হাঁসকেই তো লোকে গাল দেয়। এই তো আমার বোন পুতুল এমন চমৎকার ডাগরোস রাঁধে, কি যে বলবো, গালে দিলে হাতে স্বর্গ পাই। সে যাই বলুন, হর্ষবর্ধন বাবুর হাঁসগুলো তেমন উপাদেয় নয়, বিলকুল বিষতুল্য। আমাকে দেখেই না তারা কোয়াক কোয়াক বলে এমন গাল পাততে শুরু করলো যে। বলতে বলতে তিনি রাঙা হয়ে উঠলেন। কেন কেন আমি আমি কি কোয়াক? আমি কি হাতুড়ে ডাক্তার নাকি? লোকে বললেই হলো। ও এই কথা। আমি ওকে আশ্বাস না মশাই, না, হাঁসগুলো আপনার কোনো গুপ্ত কথা ফাঁস করেনি, এমনি ওরা হাঁস ফাঁস করছিল। হর্ষবর্ধন বাবুর ওগুলো বিলিতি হাঁস কিনা, তাই ওরা ওই রকম ইংরেজি ভাষায় কথা বলে। ইংরেজিতে কোয়াক বলতে যা বোঝায় তা ঠিক ওর অর্থ নয়। বাঙালি হাঁস বলে ওই কথাটার মানে হতো, মানে বঙ্গ ভাষার ওর অনুবাদ করলে হবে প্যাঁক প্যাঁক। প্যাক প্যাক, ঠিক বলছেন। তাহলে তার কোনো কথা নেই, চলুন তবে। বলে তিনি রাজি হলেন যেতে। দাঁড়ান দাঁড়ান, আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে আগে। এই ব্যাগ নিয়েই হয়েছে আমার যত হাঙ্গামা। এটাকে ব্যাগে নেওয়াই দায়। এক এক সময় এমন মুশকিলে পড়তে হয় মশাই, কি বলবো। ব্যাগাড়ম্বর বেশি না করে আমি বলতে যাই, বাধা দিয়ে তিনি চেঁচিয়ে ওঠেন। ব্যাগাড়ম্বর? হ্যাঁ, ব্যাগাড়ম্বর? বৃথা ব্যাগাড়ম্বর করছি আমি? না না, সে কথা না, মানে বলছিলাম যে, কি বলছেন, কি বলছেন তবে? বলছিলাম যে মানে একটু ব্যগ্র হবেন দয়া করে। রোগিণীর অবস্থা ভারী কাহিল ছিল কিনা। ব্যাগই হচ্ছে তো। ব্যাগ না হলে কি করে ব্যাগ হয়? এই ব্যাগের মধ্যেই তো আমার থার্মোমিটার, টেলিস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র, ওষুধপত্র, যাবতীয় কিছু। বলে সব কিছু গুছিয়ে নিয়ে সব্যাগ হয়ে তিনি সবেগে আমার সাথে বেরিয়ে পড়লেন। কিন্তু এক কদম না যেতেই তিনি থমকে দাঁড়ালেন একদম। পথের মধ্যে দাঁড়িয়ে পড়ে বকতে লাগলেন আমায়। না, আমি যাব না। আমি প্রতিজ্ঞা করেছি যে আপনার ওই ওই কোয়াক কোয়াকি হোক আর প্যাক প্যাকি হোক, ওই হাঁসরা থাকতে ও বাড়িতে আমি পা দেব না। প্রতিজ্ঞা করেছিলাম। আমার শপথ আমি ভাঙতে পারবো না, মাফ করবেন আমায়। বলে তিনি বেঁকে দাঁড়ালেন এবং আর দাঁড়ালেনই না। এঁকে বেঁকে সোজা তিনি এগুলেন নিজের বাড়ির দিকে। রাম ডাক্তার এমন অবুঝ, সত্যি। কিছু মনে করবেন না, গল্পের মাঝখানে একটু বিরক্ত করতে এলাম। নমস্কার, আমি এই গল্পের সূত্রধার। তা কেমন লাগছে আজকের গল্প? ও, গল্পের নামটাই তো বলা হয়নি। শুনছেন প্রখ্যাত শিশু সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা ডাক্তার ডাকলেন হর্ষবর্ধন। গল্পটি এতক্ষণ যখন শুনেই ফেলেছেন, আশা করি বাকিটাও মন্দ লাগবে না। সবশেষে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর ডিস্টার্ব করছি না, সো লেটস কন্টিনিউ। অজ্ঞতা, কি আর করা যায়। সব গিয়ে খোলসা করে বললাম হর্ষবর্ধনকে। বললাম, এই যে মশাই, বউকে যদি বাঁচাতে চান তো বিদেয় করে দিন আপনাদের হাঁসগুলোকে। শুনে হর্ষবর্ধন খানিকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কা তবু কান্তা কস্তে পুত্র, দারাপুত্র পরিবার, তুমি কার? কে তোমার? এ কে কার? হাঁস কি আমার? হাঁসের কি আমি? হাঁস কি আমার সঙ্গে যাবে? দুনিয়ায় হাঁস নিয়ে কেউ আসে না, যদিও সবাই হাঁস ফাঁস করে মরি। হাঁস নিয়ে কি আমি ধুয়ে খাবো? যাগ্গে হাঁস রাখে রাম, মারে কি?
মারে রাম রাখে কি, কার হাঁস কি পোষে, টাকা মাটি, মাটি টাকা, যাগে হাঁস খেতে দাও, বিস্তর টাকায় কিনা হাঁসগুলো বহু টাকা মাটি হলো, এই যা। বলে খানিকক্ষণ মাথায় হাত দিয়ে কি যেন ভাবলেন, তারপর কোকে উঠলেন। না, বউকে আমি হাসপাতালে পাঠাতে পারবো না, তার চেয়ে হাঁসগুলোই বরং রসাতলে যাক। তারপর গিয়ে তিনি পোলট্রির আগল খুলে দিয়ে খেদিয়ে দিলেন হাঁসদের। যা যা যা, যা, যা। পাড়ার ছেলেদের সমবেত উল্লাসের মধ্যে তারা ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেল। হংস বিদায়ের খবরটা চেম্বারে গিয়ে জানাতে তারপরে ব্যাগ হস্তে ব্যগ্র হয়ে বেরুলেন আবার রাম ডাক্তার। এলেন রাম ডাক্তার। আসতেই হর্ষবর্ধন তার হাতে ভিজিট হিসেবে কর করে 2খানায় 100 টাকার নোট ধরে দিয়ে তাকে নিয়ে গৃহিণীর ঘরে গেলেন। আমরাও গেলাম সাথে সাথে। কি কষ্ট হচ্ছে আপনার বলুন তো? রোগিণীর শয্যা পার্শ্বে দাঁড়িয়ে শুধালেন রাম ডাক্তার। মাথা টন টন করছে, দাঁত কন কন করছে, গা শিরশির করছে, তার উপর পেট কামড়াচ্ছে আমার। বটে। বলে রাম ডাক্তার মুখ ভার করে কি যেন ভাবলেন খানিকক্ষণ। তারপরে হর্ষবর্ধনকে টেনে নিয়ে বাইরে এলেন। কেস খুব কঠিন মনে হচ্ছে আমার। গম্ভীর মুখ করে বললেন রাম ডাক্তার। বউ আমার বাঁচবে তো? না না, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এক্ষেত্রে মারাত্মক কিছু ঘটনার আশঙ্কা করি নে। তবে এসব রোগী সাধারণত 10 জন রোগীর মধ্যে 9 জনই মারা যায়, 1 জন মাত্র বাঁচে কেবল। তাহলে হর্ষবর্ধনের আতঙ্ক এবার বেড়ে আরো যেন 10 গুণ বেড়ে যায়। বলেন কি মশাই? তবে তো বৌদির বাঁচানোর আর কোনো আশাই নাই। গোবরা কাঁদো কাঁদো হয়ে বলে কাঁদতে থাকে। ইনি বাঁচবেন, ভরসা দেন ডাক্তারবাবু। এর আগে এই রোগী 9 জন আমার হাতে মারা গেছে, ইনি 10ম। একে মারে কে সাধ্যে। যাক, আপনারা আমায় রুগীকে দেখতে দিন দয়া করে, ভালো করে পরীক্ষা করে দেখি আগে, বাইরে গিয়ে অপেক্ষা করুন আপনারা। আচ্ছা, রুগীর ঘরে আসবেন না যেন এখন। ঠিক আছে। বলে আমাদের ভাগিয়ে দিয়ে তিনি ভেতরে রইলেন। আমরা 3 জন পাশের ঘরে এসে বসলাম। হর্ষবর্ধনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, আর গোবর্ধনের মুখ শুকিয়ে হয়েছে ঠিক নারকলের ছোবড়ার মতোই। মাথা টনটন, দাঁত কনকন, পেট চঞ্চল। শক্ত অসুখ বই কি। আমি বলি, আবহাওয়ার গুমোটটা কাটাবার জন্যই একটা কথা বলি আমি মোটের উপর, সেই গুমোটের উপর। এর একটা হলেই রক্ষে নেই, একসঙ্গে 3টে। ব্যাঙটা বৌদির শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছে দাদা, সারা গা শিরশির করছে বললো না বৌদি, কি যে হবে। গোবরা মন্তব্য করে, আরে শিরোপিরাই হয়েছে তো। আমি একটু ডাক্তারি বিদ্যা ফালাই, মাথা টনটন করছে বললেন না। রাম ডাক্তার দরজার গোড়ায় দাঁড়ালেন এসে। উকো দিতে পারেন একটা আমায়? নিদেন একটা ছেনি। হর্ষবর্ধন একটা উকো এনে দিলেন, ছেনি। উকো উকো দিয়ে কি করবে দাদা? বৌদির মাথায় উকুন হয়েছে নাকি? গোবরা শুধোই। উকো ঘষে ঘষে উকুনগুলো মারবে বলে বোধ হচ্ছে। হতে পারে, আমার সাই তার কথায়। তারাই হয়তো মাথায় কামড়াচ্ছে, সেই জন্য এই শিরোপীড়াটা হয়েছে বোধহয়। হর্ষবর্ধন চুপ করে বসে রইলেন মাথায় হাত দিয়ে। কিংবা দাঁতের জন্যেও লাগতে পারে উকো, আমার পুনরুক্তি। দাঁতে কেরিজ হয়ে থাকলে তাতেও দাঁতের যন্ত্রণা হয়। উকো দিয়ে ঘষে ঘষেই সেই কেরিজ তুলবেন হয়তো উনি। দাঁত নিয়ে ফেলনা জিনিস নয় মশাই। দাঁত ফেলবার পর তবেই দাঁতের মর্যাদা বুঝতে পারে মানুষ। খারাপ দাঁত থেকে হাজার ব্যাধি আসে, মাথা ব্যথা, পেট ব্যথা, বুকের ব্যামো, হজমের গোলমাল, এমনকি বাতের দোষও আসতে পারে ওই দাঁতের দোষ থেকে। রাম ডাক্তার আবার এসে উঁকি মারলেন দরজায়। এই যে
বালি জাতীয় কিছু আছে আপনাদের কাছে? হ্যাঁ, হর্ষবর্ধন হাতুড়ি এনে ডাক্তারের হাতে তুলে দেন। হাতুড়ি নিয়ে কি করবে দাদা? আটকে ওঠে গোবরা। দাঁতের গোড়ায় ঠুকবে না কি গো? দাঁতের ব্যথা সারাতে দাঁতগুলোই সব তুলে না ফেলে বৌদির। কি জানি ভাই, দীর্ঘ নিঃশ্বাস ফেললেন দাদা। লোকে রাম ডাক্তারকে কেন হাতুড়ে বলে থাকে কে জানে। হ্যাঁ, তার মানে তো পাওয়া যাচ্ছে হাতে হাতেই। গোবরা হাতুড়ির সঙ্গে হাতুড়ের একটা যোগসূত্র স্থাপন করতে চায়। দাঁত না হয়ে মাথাতেও পিটতে পারে হাতুড়ি। বাধা দিয়ে আমি বলি, শক ট্রিটমেন্ট বলে একটা জিনিস আছে না? দাদার যেমন শখ, আপনার মতন হাতুড়ে লেখকের পরামর্শ শুনে হাতুড়ে ডাক্তার এনে নিজের শখ মেটান উনি এবার। গোবরা আমার কথার উপর কথা কয়। বৌদির মধুর হাসি আর দেখতে হচ্ছে না দাদাকে, এ জন্মে নয়। হায় হায়, এই ফোকলা বৌদি কি ছিল আমার পড়াতে চেষ্টায়। হায় হায় গো, ও আমার বৌদি গো, বৌদি গো। সে হাই হাই করতে থাকে। মাথায় হাতুড়ি ঠুকলে শিরোপীরা সারে বলে শুনেছি, তবুও আমি ভরসা দিয়ে বলতে যাই। মাথা না থাকলে তো মাথা ব্যথাই থাকে না মশাই। হর্ষবর্ধন বললেন, শক ট্রিটমেন্ট মানে হচ্ছে হঠাৎ একটা ঘা মেরে শক দিয়ে সঙ্গে সঙ্গে রোগ সারিয়ে দেওয়া। শক্ত রোগ যাতা নাকি? তাতেই সেরে যায়। রাম ডাক্তারের কোনো কসুর নেই মশাই, যথাশক্তি করেছে বেচারা। তা যদি হয় তো আমার কিছু বলার নেই ভাই। হাল ছেড়ে দেন হর্ষবর্ধন, যথাসাধ্য করতে দিন ডাক্তারকে, বাধা দেবেন না আপনার। আমার কথাটির শেষে পুনশ্চ যোগ করি। একটা আবার এসে গেছে। একটা করার দিতে পারেন আমায়? ছোটখাটো হলেও চলবে। দরজার সামনে আবার রাম ডাক্তারের আবির্ভাব। হর্ষবর্ধনের কাঠচেরাই করাতি কারখানায় করাতের অভাব ছিল না, এনে দিলেন একখানা। তারপরে মাথায় হাত দিয়ে বসলেন তিনি। কি সর্বনাশ হবে কে জানে। বৌদির পেট কেটে ছেলেটাকে বার করবে বোধ হচ্ছে। গোবর্ধন পরিষ্কার বলে, বৌদি কাটা পড়বে আর ছেলেটা মারা পড়বে। ডাক্তারের করাতে আর আমার পড়াতেই ছিল, যা বুঝতে পারছি। ও বৌদি গো, বেঁচে যাবে আপনার বউ। আমি তাকে ভরসা দিই। বড় বড় জাদুঘর দেখেননি? করাত দিয়ে একটা মেয়েকে দু আধখানা করে কেটে ফেলে, তারপর সঙ্গে সঙ্গে জুড়ে দেয়। আবার দেখেননি কেন? আমাদের পিসি সরকারের ম্যাজিকেই তো তা দেখা যায়। তেমনি ভেলকি দেখাতে পারেন বড় বড় ডাক্তাররাও, তারাও কেটে জোড়া দিতে পারেন। কিন্তু হর্ষবর্ধন আর চুপ করে বসে থাকতে পারেন না, লাফিয়ে ওঠেন হঠাৎ। আমার চোখের সামনে বউটাকে করাত চেরা করবে আর আমি বসে বসে তাই দেখবো? লোকটা পেয়েছে কি? বলে তিনি ঝড়ের বেগে ঘরের মধ্যে প্রবেশ করেন। এই ডাক্তার! গোবর্ধনও সাথে সাথে যায়। চল চল, চক্রবর্তী আমি তাদের পশ্চাদবর্তী হই। এই কি পেয়েছেন আপনি? ঝাঁঝিয়ে ওঠেন তিনি ডাক্তারকে। করাত দিয়ে আমার বউকে কাটবেন যে, এটা টুকরো টুকরো করবেন আপনি? কেন কেন? যতই কাঠের ব্যবসা করি মশাই, এতটা আকার হয়নি এখনো। হ্যাঁ, কেন কি হয়েছে আমার বউয়ে যে করাত দিয়ে তার? কিসের বউ? বাধা দেন ডাক্তার। আমি পড়েছি আমার ব্যাগ নিয়ে, বউকে আপনার দেখলাম কোথায়? হতভাগা ব্যাগটা এক এক সময় এমন বিগড়ে যায়, হাতুড়ি পিঠে ছেনি দিয়ে উকো ঘষে কিছুতেই এটাকে খুলতে পারছি না। করাত দিয়ে কাটতে লেগেছে এবার। এর মধ্যেই তো আমার যন্ত্রপাতি, ওষুধপত্র, এমনকি থার্মোমিটারটা পর্যন্ত। আগে এসব বার করলে তবে তো দেখবো আপনার বউকে। রাজ্যে রোগ সারাই আমি, কিন্তু নিজের ব্যাগ সারাতে পারি না। এই ব্যাগটাই হয়েছে আমার বেড়া।
শুনছিলেন আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ডাক্তার ডাকলেন হর্ষবর্ধন। গল্পের সূত্রধার আমি চন্দ্র। লেখক এবং রাম ডাক্তারের ভূমিকায় শুভদীপ বনু, হর্ষবর্ধনের চরিত্রে সৌম্যদীপ বনু, হর্ষবর্ধনের স্ত্রীর চরিত্রে পূজা রায়চৌধুরী, হর্ষবর্ধনের শালীর চরিত্রে শ্রেয়া রায়, গোবর্ধনের চরিত্রে জিৎ ঘোষ। গল্পটি পরিচালনা এবং পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে পারেন ইউটিউব কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।